বাংলাদেশের একটি গণমাধ্যমে এবং বিএনপির মহাসচিব এর বক্তব্যে উঠে এসেছে বিস্ফোরক অভিযোগ। তাতে বলা হয় বাংলাদেশের বিতর্কিত ব্যবসায়ী এস আলম নাকি দিল্লিতে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন এবং তাকে ২,৫০০ কোটি টাকা হস্তান্তর করেছেন। কেউ কেউ বলছেন যে সেপ্টেম্বরে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা। আদৌ কি বাংলাদেশে ফিরতে পারবেন শেখ হাসিনা? এদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কেন দীর্ঘকালীন যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন? এইসব প্রশ্নের উত্তর খুঁজবো আজ। আর আমাদের সাথে ভারতের নয়াদিল্লি থেকে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক জয়ন্ত রায় চৌধুরী। দাদা, আপনাকে নমস্কার এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সময় দিয়েছেন। নমস্কার আপনাকেও, বলুন। আপনাকে আপনার একটু নজরে আনি যে বাংলাদেশের একটি অন্যতম দৈনিক পত্রিকা যার নাম নয়াদিগন্ত, সেখানে আওয়ামী লীগকে ফেরাতে নীল নকশা শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদন নিয়ে ব্যাপক আলোচিত হয়েছে বাংলাদেশে এবং সেখানে বলা হয়েছে যে বাংলাদেশের বিতর্কিত ব্যবসায়ী এস আলম একাধিকবার দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে গোপন বৈঠক করেছেন এবং শেখ হাসিনার কাছে ২,৫০০ কোটি টাকা হস্তান্তর করেছেন। আমরা জানি যে ভারতে দিল্লিতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং খুবই গোপনীয় ভাবে এবং দীর্ঘ ১ বছর তার কোনো আহ, খবর কোনো গণমাধ্যমে আসেনি। এত গোপন ডেরায় কিভাবে এই বিতর্কিত ব্যবসায়ী দেখা করলেন এবং এত টাকা দিলেন, আহ, সেটি আপনার কাছে জানতে চাইবো। আর শত শত গণমাধ্যম আছে ভারতের, কোথাও এই খবরটি আমরা দেখলাম না। ভারতের গণমাধ্যম কি এত বড় খবর কি চেপে গেল? প্রথমত, ভারতবর্ষে কেউ ক্যাশ টাকা ২,৫০০ কোটি টাকা কি ২,০০০ কোটি টাকা কি ১ কোটি টাকাও ক্যাশে আনা অ্যাবসলিউটলি ইম্পসিবল। হাওয়ালা ট্রেডিং ভারতবর্ষে বন্ধ করে দেওয়া হয়েছে। তো হাওয়ালা ট্রেডিং করে যে নিয়ে আসবে দুবাই থেকে বা পাকিস্তান থেকে, সেটা পসিবল নয়। তো এই যে যে বলছে যে কোনো একজন ব্যবসাদার নিয়ে এসছে, এই গল্পটা তার কল্পনা শক্তির দ্বারাই হয়তো নির্মিত হয়েছে। কারণ আমরা তো কেউ এই খবর জানি না, আমরা এরকম খবর শুনিনি। আর সেই ভদ্রলোক যিনি লিখেছেন ঢাকায় বসে, তিনি কি করে দিল্লিতে কে এসছিল এবং কে কত টাকা নিয়ে এসছিল, কি করে দেখতে পেলেন, আমি সেটা জানতে চাই। আমাদের এয়ারপোর্ট দিয়ে যত টাকা অ্যালাউড, তার ১ টাকা বেশিও যদি কেউ নিয়ে আসে, তাহলে এক্সরেতে ধরা পড়ে এবং সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করা হয়। তো এই একটা মানে এটা একটা অবিশ্বাস্য একটা গল্প কেউ ফেঁদেছে, সেটা নিয়ে গুজব ছড়াচ্ছে। ঢাকায় গুজব ছড়াক, তার ব্যাপার। কিন্তু এটাকে আমরা ন্যাচারালি এরকম কোনো খবর আমরা করব না, করার কোনো ইচ্ছেই নেই। কারণ এটা অবভিয়াসলি এটা ভুল এবং এটা ভুয়ো খবর। তো এটা নিয়ে আমার মনে হয় না কোনো চাঞ্চল্যকার কোনো কোনো কথা বা কোনো সৃষ্টি করার কোনো মানেই হয় না। আর শেখ হাসিনা খুব কম লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ করেন। আমার মনে হয় না যে কোনো ব্যবসাদার বাংলাদেশ থেকে বেরিয়ে পড়ি তার সঙ্গে দেখা করবেন শেখ হাসিনা, মোটেই এরকম কিছু নয়। তিনি কয়েকজন খুব ঘনিষ্ঠ তার আত্মীয় স্বজন এবং কয়েকজন খুব ঘনিষ্ঠ আওয়ামী লীগের নেতা ছাড়া কারোর সঙ্গে এখন অব্দি দেখা করেন। আচ্ছা, আপনার বক্তব্য তো পরিষ্কার, কিন্তু বাংলাদেশে এই কারণে আলোচিত হয়েছে যে যেহেতু একটি বড় খবর গণমাধ্যমে এসছে এবং এর প্রেক্ষিতে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠিক একই তথ্য বলেছিলেন। এই কারণে রাজনীতিতে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। আপনার কাছ থেকে যে জানার ইচ্ছা যে এত গণমাধ্যম ভারতের সেই খবরটি এলো না, আপনি মোটামুটি পরিষ্কার করলেন। কিন্তু এস আলমের সাথে আহ সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের বলা হয় যে খুব ভালো সম্পর্ক ছিল এবং বাংলাদেশে যে ব্যাংক লুটের কথা বলা হয় সেখানে এস আলমের নাম আছে এবং সে কারণে অনেক মামলা মোকদ্দমা হয়েছে বর্তমান সরকারের সময়। সেক্ষেত্রে কি উনি বলা হচ্ছে দুবাই থেকে উনি ভারতে গিয়েছিলেন দেখা করার কি আসলেই, মানে আপনি যে বলছিলেন যে আওয়ামী লীগের খুব ঘনিষ্ঠ নেতা ছাড়া তার সাথে কেউ দেখা হয়নি। আপনারা ভারতের কোন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক যারা বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে অনেক কাজ করেন, অনেক গবেষণা করেন এবং নজর রাখেন, তারা কি তার সাথে দেখা করার সুযোগ হয়েছিল কিনা? অথবা এই ধরনের ব্যবসায়ী দেখা করার আসলে কোনো কিভাবে দেখা করতে পারে, মানে এই প্রক্রিয়া কেমন হয়? এটা কি শেখ হাসিনা চাইলে দেখা করতে পারে না, ভারত সরকারের আসলে অনুমতি নিতে হয়? যদি একটু আমাদের একটু বুঝিয়ে বলেন বা ব্যাখ্যা দেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হয় একটু। শেখ হাসিনা ইজ আ ফ্রি পার্সন, সে যার সঙ্গে ইচ্ছা দেখা করতে পারে। কিন্তু বিকজ তার একটা নিরাপত্তার ব্যাপার আছে এবং সেই নিরাপত্তা ভারত সরকার সেটাকে গ্যারান্টি করছে, সেই জন্য ভারত সরকার অবভিয়াসলি কে দেখা করছে, কেন দেখা করছে সেটা জানতে চাইবে এবং সেটা নিয়ে নিশ্চয়ই তারা
তদারকি করবে, কারণ তারা চাইবে না কোনো একজন কিলার সেজে গুজে এসে কোন রকম ভাবে শেখ হাসিনার কাছে পিঠে আসুক। আমি যতদূর জানি কোনো ভারতীয় সাংবাদিক আজ অব্দি শেখ হাসিনার সঙ্গে দেখা করেনি উনি আসার পর থেকে। আমাদের সাংবাদিকদের কথা ছেড়ে দিন, এমনকি যতদূর আমি জানি বড় অনেক আমলা যারা শেখ হাসিনার খুব ঘনিষ্ঠ ছিল এককালে, যারা আমাদের হাই কমিশনার ছিলেন, তারাও দেখা করেননি বা উনিও দেখা করতে চাননি তাদের সঙ্গে। আমাদের মন্ত্রীরা, বেশিরভাগ মন্ত্রীরাই ওনার সঙ্গে দেখা করার সুযোগ পাননি। তো এই গল্পটা যে একজন যে কেউ চলে এলো দুবাই থেকে আর সে বললো যে আমি দেখা করব আর শেখ হাসিনা দেখা করে দেবে, এত সোজা নয়। আর যেমনি আমি আপনাকে বললাম যে টাকা ভারতবর্ষে বেআইনি টাকা আনা ইম্পসিবল, আর হাজার হাজার কোটি টাকা তো আনা একেবারেই ইম্পসিবল। আপনি 1 কোটি টাকাও যদি নিয়ে আসতে পারেন ভারতবর্ষে, বিরাট বড় ব্যাপার, এটা আনতে পারবেন না। মানে সে যদি স্মাগল করে আনতে পারেন তাহলে আলাদা কথা, আদারওয়াইজ কখনোই কেউ আনতে পারেন না। আর হাওয়ালা রুট ভারতবর্ষে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে, যে আপনি ঢাকায় বসে একজন ব্যবসাদারকে দেবেন আর সেই ব্যবসাদারের কাউন্টার পার্ট দিল্লিতে দেবে বা কলকাতা দেবে, সেটা হয় না। সেই জিনিস এককালে মধ্যপ্রাচ্য কালে হতো, যাকে হাওয়ালা ট্রেডিং বলা হতো, সেটা সম্পূর্ণরূপে ভারতবর্ষ ধ্বংস করে দিয়েছে, কারণ হাওয়ালা ট্রেডিং ইলিগাল এবং এটা দিস ইজ দ্য ওয়ে টেরর ফান্ডিং হ্যাপেন্স। সেই জন্য ভারতবর্ষ এটাকে একেবারেই এনকারেজ করতে দেয় না। তো এই গল্পটা কি করে আপনার একজন বিএনপির বড় নেতা এই গল্পটাকে আবার পিক আপ করে সেটা নিয়ে বলছেন, আমি জানি না, আমি সত্যি বুঝতে পারছি না। কিন্তু এটা একটা বলবো ভুয়ো কথা শুধু নয়, ভুয়ো কথা যেটাকে লোকেরা বিশ্বাস করে সেটাকে সার্কুলেট করছে, এটা আমার খুব হাস্যকর লাগছে। আমরা জানি যে দীর্ঘ 1 বছরের বেশি সময় ধরে দিল্লিতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও তার কণ্ঠ আমরা শুনতে পেয়েছি, কিন্তু তার ছবি বা ভিডিও এখন পর্যন্ত সামনে আসেনি। শেখ হাসিনা আসলে কতদিন ভারতে থাকতে পারেন, এ নিয়ে ভারতের সরকারি মহল বা নিরাপত্তা সংস্থাগুলোর কোনো প্রতিক্রিয়া কেমন, সেটি আপনার জানার সুযোগ হয়েছে কিনা? কারণ আমরা দেখেছি যে সংসদ সদস্য আসাদুল ওয়েসি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর কথা বলছেন। এই প্রেক্ষিতে তাকে ফেরত পাঠানোর কোনো চাপ ভারত সরকারের উপর আসছে কিনা, যার প্রেক্ষিতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর কোনো প্রক্রিয়া শুরু করতে পারে কিনা ভারত, সেই বিষয়ে আপনার কোনো তথ্য আছে কিনা? না, ভারতবর্ষ কাউকে ফেরত পাঠাবার প্রক্রিয়া শুরু করে না, কাউকে কারোর উপরে চাপ দেয় না। তারা এসেছেন আমাদের অতিথি হিসেবে, এবং অতিথি হিসেবে যতদিন তারা থাকতে চান তারা থাকতে পারেন। আপনি জানেন নিশ্চয়ই আমাদের এটা লং স্ট্যান্ডিং পলিসি। দালাই লামা 1959 সালে এসেছিলেন, এখনো তিনি অবস্থান আছেন এখানে। তার সঙ্গে যারা রিফিউজি হয়ে এসেছিল 1 লক্ষ বেশি তিব্বতীরা তারা আছেন, তাদের নাতি নাতনি ইত্যাদি এখন 3rd কি 4th জেনারেশন চলছে, এবং তারা 3rd জেনারেশন চলছে যতদূর আমি জানি, এবং তাদের সংখ্যা বোধহয় 500,000 হয়ে গেছে এতদিনে। তাদের কাউকেই ফেরত পাঠাবার কোনো প্রশ্ন ওঠে না। তারা যদি কোনোদিন ইচ্ছা করেন, তারা যদি চান কোনোদিন ফেরত যেতে, তারা নিশ্চয়ই যাবেন। তারা পলিটিক্যালি কোনো যদি অ্যাগ্রিমেন্ট আসতে পারেন, যে দেশের থেকে তারা এসছেন সেই দেশের সঙ্গে অ্যাগ্রিমেন্ট আসতে পারেন, বা তারা যদি অন্য কোনোভাবে যেতে চান তাদের ব্যাপার, কিন্তু ভারতবর্ষ পাঠাবে না কাউকে ফেরত। নাজিবুল্লাহ যে আফগানিস্তানের প্রেসিডেন্ট ছিল, তার এন্টায়ার পরিবার ভারতবর্ষে থাকে, আপনি জানেন। এর আগে যখন রানারা রাজত্ব করতো নেপালের উপরে, তখন নেপালের রাজ পরিবারের লোকেরা ভারতবর্ষে আশ্রয় নিয়েছিল। যখন রানাদের উৎখাত করে রাজা ফেরত চলে গেলেন, নিজের রাজত্ব করা শুরু করলেন, তখন আবার রানা পরিবাররা ভারতবর্ষে আশ্রয় নিয়েছিল, এবং এখনো তাদের অনেকেই থাকেন, অনেকে আবার নেপালে ফেরত চলে গেছেন। যখন নেপাল কংগ্রেসের নেতাদেরকে ব্যান করা হয়েছিল, তখন তারা ভারতবর্ষে এসে থেকেছিলেন। প্রচন্ড অনেক সময় ভারতবর্ষে এসেছেন, আপনি জানেন, কমিউনিস্ট পার্টি, নেপালের যে কমিউনিস্ট পার্টির যিনি নেতা। তো এটা আমাদের দীর্ঘ অং সান সুচির মা এবং অং সান সুচি নিজেই আমাদের এখানে ছিলেন। শেখ হাসিনা এর আগের বার যখন তার পিতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তার পুরো পরিবারকে এক রাত্রির মধ্যে শেষ করে দিয়েছিল বাংলাদেশ আর্মির কয়েকজন অফিসার, তখন তিনি এবং শেখ রেহানা তাদেরকে আমরা সেফলি নিয়ে এসেছিলাম জার্মানি থেকে, এবং তিনি এখানে অবস্থান করেছিলেন। তিনি আগেন এরমই ঘেরাটোপার মধ্যে থাকতেন, তার সিকিউরিটি পুরোপুরি ভারতবর্ষের ছিল। তো এটা একটা পুরনো আমাদের একটা রেওয়াজ, এবং এই রেওয়াজটা আমরা ছাড়বো না মোটেই। আমরা যে যা ইচ্ছে যত ইচ্ছে চাপ দেবার চেষ্টা করুক, আমার মনে হয় না ঢাকার চাপে দিল্লি কখনো মানতে রাজি হবে।
তো অন্য কারুর চাপে যখন মানিনি তখন ঢাকা আর এমন কি জিনিস। আচ্ছা। চায়না তো বড় আহ, দেশ এবং চায়নার সঙ্গে আমাদের যথেষ্ট সুসম্পর্ক আছে, আপনি জানেন নিশ্চয়ই। $100 বিলিয়ন জি। বেশি আমাদের ট্রেড আছে। এবং সে সত্ত্বেও আমরা কোনোদিন দালাই লামাকে ফেরত দেওয়ার কোনো প্রশ্ন আমাদের মনের মধ্যে ওঠে না। কিন্তু ওই যে ওআইসি আসাদুদ্দিন ওআইসি যে চাপ দিলেন সেই প্রসঙ্গে কি ভারত সরকারের বা ভারতের রাজনীতিতে কোনো নতুন মাত্রা যুক্ত করবে কিনা শেখ হাসিনা ইস্যুতে? আমার মনে হয় না এগুলো 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 আচ্ছা। শুধু ওখানে ঢাকার প্রেসেই এটা খবর হতে পারে, ভারতবর্ষে কোনো এটা খবর নয়। ভারতবর্ষ ইজ ভেরি স্যাঙ্গুইন। ভারতবর্ষের আমাদের এটা পুরনো পুরনো একটা আমাদের পন্থা, এবং আমাদের এটাই আমাদের আমরা এইভাবেই অতিথিদের রাখি। আমরা কোনোদিনও কোনো অতিথিকে এরকম ভাবে ফেরত যাওয়ার বা জোর করে ফেরত পাঠাই না। একদম পরিষ্কার আপনার বক্তব্যের মধ্যে। আরেকটা বিষয় যে আমরা দেখলাম যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দীর্ঘকালীন যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার কথা জানিয়ে বলেছেন যে ভারত কখনো কারো জমি দখল করতে চায় না, কিন্তু কেউ যদি আক্রমণ করে সেক্ষেত্রে ছেড়ে দেওয়ার কথা ভারত নয়, ভারত তাদের ছেড়ে দিবে না। প্রতিবেশী দেশ হিসেবে পাকিস্তানের সঙ্গে আমরা জানি যে এক দফা যুদ্ধ হয়েছে ভারতের, বাংলাদেশের সঙ্গে তো টানাপোড়েনের সম্পর্ক চলছে। আসলে কোন দেশের জমি দখল করার কথা বলছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী? এই নিয়ে কি বাংলাদেশের কোনো উদ্বিগ্ন হওয়ার দরকার আছে? আমার মনে হয় না বাংলাদেশকে নিয়ে চিন্তা করে ভারতবর্ষের যারা ডিফেন্স প্ল্যানার, তারা বাংলাদেশকে নিয়ে মোটেই চিন্তা করে না। এটা বাংলাদেশের কিছু লোক, তারাও আমার মনে হয় না ডিফেন্স প্ল্যানার। তারা কিছু বোকা বোকা কথা বলেছে, গ্রেটার বাংলাদেশ, চিকেন স্ন্যাক কেটে দেবে, নর্থ ইস্ট জয় করে নেবে, পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে, চায়নার সঙ্গে হাত মিলিয়ে। এগুলো আমার মনে হয় তারা মূর্খামি করছে বা মূর্খের মতন কথা বলছে। ভারতবর্ষে এ নিয়ে কোনো চিন্তা নেই, কোনো চিন্তা কেউ করে না, কোনো ডিফেন্স প্ল্যানার এটা নিয়ে চিন্তা করে না। ভারতবর্ষের সঙ্গে ল্যান্ড ডিসপিউট শুধু দুটো দেশেরই আছে, পাকিস্তান এবং চায়নার সঙ্গে। এবং পাকিস্তানের সঙ্গে আমাদের 48, 65, 71 এবং 99 চারটে যুদ্ধ হয়েছে। আর এই রিসেন্টলি অপারেশন সিন্দুর, যেটা যুদ্ধ নয়, যেটা আমরা ওদেরকে একটা শিক্ষা দিয়েছিলাম। তো এই চারটে যুদ্ধতেই আপনি জানেন যে পাকিস্তান পরাজিত হয়েছিল। আপনারা এটা জানেন যে 48-এ ওরা কাশ্মীর কবজা করার চেষ্টা করেছিল। তখন কাশ্মীর একটা ইন্ডিপেন্ডেন্ট অর রাদার সেমি ইন্ডিপেন্ডেন্ট রাজত্ব ছিল। তার রাজা যেদিন সই করলেন যে ভারতবর্ষের সঙ্গে যে অ্যাক্সেশনের ট্রিটি সই করলেন, সেই দিন ভারতীয় ট্রুপরা এলো এবং তারা কাশ্মীরের রক্ষা করতে পেরেছিল এবং যথেষ্ট জমি যেটা পাকিস্তান দখল করেছিল সেটা ফেরত নিয়েছিল। তারপরে ইউনাইটেড নেশনস যেহেতু হস্তক্ষেপ করেছিল, আমরা একটা ট্রিটি করে আমরা সেখানে আমরা যুদ্ধ বিরতি করেছিলাম। কিন্তু বেশিরভাগ জমি, কাশ্মীরের বেশিরভাগ জমি আমাদেরই হাতে রয়েছে। অন্যদিকে আপনি জানেন যে চায়নার সঙ্গে আমাদের একটু ঝগড়া আছে অরুণাচলের সম্পদ জমি নিয়ে, এবং আকসাই চীন, যেটা কি ওরা যেটা মহারাজার জমি ছিল সেটা ওরা সেখান দিয়ে একটা রাস্তা বানিয়েছিল, সেটা নিয়ে আমাদের একটা ঝগড়া আছে। কিন্তু সেই ঝগড়া 62-তে আমাদের যুদ্ধ হয়েছিল, একটা বর্ডার ওয়ার হয়েছিল। তারপরে চায়না যা যা জমিতে ছিল বসে সেখান থেকে তারা বিতাড়িত হয়েছিল। 1967-তে তারা আবার নাথুলা পাস দিয়ে আক্রমণ করার চেষ্টা করেছিল সিকিমে, কিন্তু সেটাকে তারা বিফল হয়েছিল। আমরা সেটাকে দৃঢ়ভাবে আমরা সেটাকে আটকে দিয়েছিলাম এবং সেই যুদ্ধে আমরাই জয়ী হয়েছিলাম, সেটাও আপনারা জানেন। এরপরে অপারেশন চেসবোর্ড হয়েছিল, চাইনিজ চেকার্স হয়েছিল, যেটা রাজীব গান্ধীর সময় হয়েছিল। এবং আমাদের ফায়ারিং এর জন্য রাজীব গান্ধী যখন, আমরা যেভাবে সেটাকে দৃঢ়ভাবে আমরা মোকাবেলা করেছিলাম, তার জন্য যখন রাজীব গান্ধী আর চায়নার যে সবচেয়ে বড় নেতা ছিল তখন, তার সঙ্গে যখন দেখা হয়েছিল, তখন সে 5 মিনিট ধরে রাজীব গান্ধীর হাত ধরেই দাঁড়িয়েছিলেন। তার একটা কারণ ছিল যে আমরা প্রমাণ করে দিয়েছিলাম যে আমরা কতটা কি করতে পারি। সুমরাংচু বলে একটা ভ্যালি ছিল, সেটাও আমরা ফেরত নিয়ে নিয়েছিলাম। তো এই কথাগুলো, তবে আমাদের না ছিল, আমাদের যারা ডিফেন্স প্ল্যানার এটা নিয়ে চিন্তা করতে থাকবে, চাইনিজ এবং পাকিস্তানি ডিফেন্স প্ল্যানাররাও চিন্তা করতে থাকবে। আপনি জানেন নিশ্চয়ই চাইনিজ ডিফেন্স প্ল্যানাররা বলেছে যে আন্দামান নিকোবর আইল্যান্ড এক রকমের লোহার চেন, এবং সেটা তাদের জন্য একটা বিপজ্জনক জিনিস, যে জন্য তারা গোয়াদারে পোর্ট বানিয়েছে এবং অয়েল পাইপলাইন বানিয়েছে, যে জন্য তারা মিয়ানমারের কিউফিউ পোর্ট থেকে তারা চেষ্টা করছিল তাদের পাইপলাইন বসিয়ে গ্যাস এবং অয়েল নিয়ে যাবার। কারণ তাদের ভয় যে মালাক্কা স্ট্রেটস দিয়ে যদি তারা কখনো তাদের জাহাজ যায়, আমাদের সঙ্গে যদি তাদের সম্পর্ক না থাকে, তাহলে আমরা সেই জাহাজগুলোকে আটকে দিতে পারি। আটকাবার আমাদের ক্ষমতা আছে। আপনি জানেন নিশ্চয়ই আন্দামান আর নিকোবর আইল্যান্ড কমান্ড একটা নিজস্ব একটা কমান্ড, এবং সেটা দিয়ে আমরা সেটাকে করতে পারি।
এটা বলে যে আন্দামান নিকোবর আইল্যান্ড এক রকমের আনসিঙ্কেবল একটা এয়ারক্রাফট ক্যারিয়ার, আর একটা নয় 500খানা আইল্যান্ড আছে আমাদের সেখানে। তো সেই জন্যে যা পলিসিস নেয়, যা প্ল্যানিং করে, ওয়ার গেমিং করে, এগুলো এই দুটো দেশ নিয়েই করা হয়। আর বাকি আমরা ইউএন পিস কিপিং ফোর্সের জন্য বা কোথাও যদি হঠাৎ করে আমাদের কোথাও যেতে হয় সেটার জন্য আমরা প্রিপারেশন রাখি। যেমনি মালদ্বীপসে আপনি জানেন যে মালদ্বীপসের সরকার আমাদের কাছে রিকোয়েস্ট করেছিল, কারণ তাদের ওখানে কিছু মার্সেনারিজরা এসে মালদ্বীপস দখল করার চেষ্টা করছিল। সেই সময় আমাদের রিকোয়েস্ট করেছিল, আমাদের প্যারাট্রুপার্স এবং নেভি গিয়ে মালদ্বীপসকে সুরক্ষা দিয়েছিল। এটা একটা ইতিহাসের একটা পর্ব। এরকম যদি অন্য কেউ আমাদের থেকে সাহায্য চায় আমরা নিশ্চয়ই সাহায্য দেবো। সোমালিয়ান পাইরেটসদের আগেনস্টে ভারতীয় নেভি যথেষ্ট যুদ্ধ করেছিল, যে জন্য আজকে আপনারা হর্ন অফ আফ্রিকা দিয়ে আপনাদের জাহাজ যেতে পারে ইউরোপে বা অন্য কোনো জায়গায়। এই সেফটিটা ভারতীয় নেভি বাকি ইউএস নেভির সঙ্গে এবং ব্রিটিশ নেভির সঙ্গে এবং ফ্রেঞ্চ নেভির সঙ্গে একসাথে হাত মিলিয়ে এটা করতে পেরেছিল। স্ট্রেটস অফ মালাক্কাজে এককালে পাইরেটস ছিল খুব, সেখানে ইন্ডোনেশিয়ান নেভি এবং মালয়েশিয়ান নেভির সঙ্গে আমরা হাত মিলিয়ে এই জায়গাটাকে পাইরেট ফ্রি করতে পেরেছিলাম। তো এই যে কাজগুলো, এই যে জাহাজ যেগুলো যায় ইন্ডিয়ান ওশান দিয়ে, সেটা মনে রাখবেন ভারতীয় নেভির জন্যই যেতে পারে। ভারতীয় নেভির যে অবস্থান আছে, তার জন্য যা স্ট্রেংথ আছে, তার জন্য এটা হতে পারে। সেই সবের জন্য আমরা প্রস্তুতি করি। বাংলাদেশের দিকে আমার মনে হয় না কোনো রকম আমাদের জীবনে কোনোদিন চিন্তা করেছি বাংলাদেশকে নিয়ে। আর আমি যতদূর দেখতে পাই কোনো এমন ক্যান্টনমেন্ট পর্যন্ত নেই যেটা বাংলাদেশকে ফেসিং ক্যান্টনমেন্ট। আমাদের যা যুদ্ধর ক্যান্টনমেন্ট আছে সেগুলো সব চায়না ফেসিং, চায়নার জন্য রিজার্ভস, বা পাকিস্তান ফেসিং বা পাকিস্তানের জন্য রিজার্ভস, বা ডিপ রিজার্ভ যেরকম পুরো দেশে যে সবাই রাখে সেরকম রেখেছে। জি, একদম পরিষ্কার। দাদা, অনেকক্ষণ সময় দিলেন, আপনার কাছে আরেকটা শেষ প্রশ্ন করতে চাই আমাদের সাথে যুক্ত বিষয়টি নিয়ে। যে আমরা দেখলাম যে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার হামিদুল্লাহ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, রাষ্ট্রীয় সেবক সংঘ আরএসএস এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য রাম মাধবের সঙ্গে বৈঠকের খবর আমরা পেলাম। এবং আমরা জেনেছি যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে তার বৈঠক হওয়ার একটা কথা আমরা শুনেছিলাম। এই বৈঠকগুলো কেন হচ্ছে? হঠাৎ করে এই বিভিন্ন রাজ্যর মুখ্যমন্ত্রীদের সঙ্গে এবং আরএসএস এর সাথে বৈঠকটা আসলে কিভাবে কেন হতে পারে? এইখান থেকে আপনার বিশ্লেষণ শুনতে চাই, কারণ আপনি বিষয়টি ভালো ব্যাখ্যা দিবেন। আপনার সিনিয়র সাংবাদিক, আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই বৈঠকের আসলে মাধুর্য আসলে কি হতে পারে। না, এটা নর্মাল ডিপ্লোম্যাটিক প্রোটোকল। যে কোনো দেশের যে অ্যাম্বাসেডার আসে, তারা বিভিন্ন প্রদেশ যেখানে তাদের ইন্টারেস্ট আছে, কনসুলার ইন্টারেস্ট আছে বা বাণিজ্যিক ইন্টারেস্ট আছে, সেই সব স্টেটে তারা ভিজিট করে, সেখানকার মুখ্যমন্ত্রী গভর্নরদের সঙ্গে দেখা করে, মেজর পলিটিক্যাল পার্টিস বা মেজর ইন্টারেস্ট গ্রুপস, যেমনি আরএসএস একটা মেজর ইন্টারেস্ট গ্রুপ, তাদের সঙ্গে দেখা করে। আপনাদের যেহেতু কোনো রাজ্য নেই, আপনাদের শুধু ডিস্ট্রিক্টস আছে, সেই জন্য আমাদের যে হাই কমিশনার যান, তিনি সবকটা পার্টির নেতাদের সঙ্গে, বড় বড় যে পার্টি নেতাদের সঙ্গে দেখা করেন। যারা আগে হাই কমিশনার অ্যাপয়েন্টেড হয়েছে তারা সবসময় বিএনপির নেতৃবৃন্দর সঙ্গে কথাবার্তা বলেছে, জামাতের সঙ্গে কথাবার্তা বলেছে। এটা নর্মাল প্রোটোকল, এটা খুব একটা বড় ব্যাপার না। কিন্তু যেটা আমি বুঝতে পারি, উনি বেচারা খুবই চেষ্টা করছেন ভারতের সঙ্গে সুসম্পর্ক করার, কিন্তু উনি যখনই কিছু ভালো কথা বলেন বা যখনই কোনো ভালো কাজ করেন, তারপরেই দেখি আমি ঢাকাতে আনফর্চুনেটলি কিছু না কিছু একটা কমেন্ট কেউ না কেউ দিয়ে দেয়, যেটা আনফর্চুনেটলি অ্যান্টি ইন্ডিয়ান হয়ে যায়, এবং তাই জন্য তার যে কাজ সেটা সম্পূর্ণরূপে তো বিফল হয়ে যায়। সে বেচারা কাজ করছে, অথচ আপনার ঢাকাতে যারা মন্ত্রী আমলা আছেন তারা অবাক কথা বলেন, কখনো নর্থ ইস্ট, কখনো গ্রেটার বাংলাদেশ, কখনো যুদ্ধ, কখনো কিছু বলতে থাকেন। এতে অ্যাটমসফিয়ারটা ভিশিয়েট হয়ে যাচ্ছে। আননেসেসারিলি পায়ে পা দিয়ে বাংলাদেশের যারা কৃতপক্ষ তারা ভারতবর্ষের সঙ্গে আননেসেসারি ঝগড়া বাড়িয়ে যাচ্ছে। আমি তো বুঝতে পারি না যে এটা কেন। ভারতবর্ষের সঙ্গে সুসম্পর্ক, একটা জিনিস মনে রাখতে হবে যে শেখ মুজিবের তখন তিনি পাকিস্তান সরকারের সঙ্গে কথা বলছিলেন, তখনও তিনি একটা কথা বারবার বলে যাচ্ছিলেন, বিভিন্ন জিনিস ডেমোক্রেসি ইত্যাদির সঙ্গে একটা কথা বলছিলেন, যে আমাদের বাণিজ্যিক সম্পর্ক চাই ভারতবর্ষের সঙ্গে। ভারতবর্ষ সবচেয়ে নিকটতম আমাদের প্রতিবেশী, তার সঙ্গে আমার বাণিজ্যিক সম্পর্ক চাই। পাকিস্তান থেকে কিছু আনতে গেলে পরে সেটা যদি স্থলপথ দিয়ে না আনেন, যদি সামুদ্রিক পথে আনেন, সেটার দাম দুগুনা হয়ে যায়। স্থলপথে আনলে পরেও সেটার যথেষ্ট বেশি দাম হয়।
তো এখন সেটা না করে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক করার চেষ্টা, ভালো কথা, সবার সঙ্গে সম্পর্ক থাকা উচিত, কিন্তু পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কটা মজার একটা, মানে আমার তো কখনো কখনো মনে হয় এটা একটা হাস্যকর ব্যাপার যে পাকিস্তান অলমোস্ট আ ফেইল্ড স্টেট, ইকোনমিক্যালি কমপ্লিটলি ফেইল্ড স্টেট, তার বোধহয় তার রুপিস এখন 200 কিছু, 250 রুপিস বোধহয় টু দ্য ডলার, সে তার সঙ্গে বাংলাদেশ ব্যবসা করবে, সে গাড়ি স্পেয়ার পার্টস ভারতবর্ষ থেকে কেনে ভায়া দুবাই, সে ফার্মাসিউটিক্যালস ভারতবর্ষ থেকে কেনে ভায়া সিঙ্গাপুর, সে দেশটি পেঁয়াজ আমাদের থেকে কিনে আবার আপনাদেরকে এক জাহাজ পেঁয়াজ পাঠায়, তার সঙ্গে কি বাণিজ্য করবেন আমি তো এখনো অব্দি বুঝতে পারলাম না। একদম পরিষ্কার দাদা, আপনি অনেক ভালো বিশ্লেষণ করলেন এবং অনেকক্ষণ সময় দিলেন, এবং আপনার বিশ্লেষণের মাধ্যমে বাংলাদেশের দর্শক এবং যারা শুনছেন তারাই পুরো চিত্র বুঝতে পারবেন। আপনি দীর্ঘ সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদের সময় দিয়েছেন সেজন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, নয়াদিল্লির সিনিয়র সাংবাদিক জয়ন্ত রায় চৌধুরীর বিশ্লেষণ আমাদের সামনে বিষয়টি নতুনভাবে ভাববার সুযোগ করে দিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি অবস্থান এবং এস আলমের টাকা হস্তান্তরের মতো খবরগুলো শুধু দুদেশের নয়, গোটা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সাথে সম্পৃক্ত। দর্শক, আপনি কি ভাবছেন? জানান আপনার মতামত, আর ভিডিওটি শেয়ার করুন এবং লাইক দিন, আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।